প্রশ্নপত্র থেকে পাশ-ফেল থেকে শুরু করে বিভিন্ন অর্গান যেগুলো বিভিন্ন সময় এদিক ওদিক করা যেতে পারে, যেটা চিকিৎসকরা আমাদের থেকে অনেক ভালো আপনারা জানেন। তাহলে এর একটা তো অসাধু ব্যবসায়ী চক্র আরজি করেছিলেন। আমি আরজি করে গিয়ে অনেক কিছু দেখলাম, অনেক কিছু, আমি টিভির সামনে বলবো না। ডক্টর শান্তনু সেন এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করেও ডক্টর সন্দীপ ঘোষের কাছে কিছুই নন। তার কারণ ডক্টর সেনের অর্থাৎ আপনার কাছ থেকে ডক্টর ঘোষ অনেক বেশি নেত্রীর কাছে। নেত্রী যদি আমাকে ফাঁসি চড়তে বলেন আমি ফাঁসি চড়ে যাব, কিন্তু আমি তার অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত বলতে বলতে যাব, আমার নেত্রী, মাননীয় নেত্রী, দয়া করে সঠিক খবরটা গ্রহণ করুন। স্বীকার করুন, ডক্টর সন্দীপ ঘোষ আপনাকে যে ল্যাং মেরেছে, এ ল্যাং বোধহয় জীবনে আর খাননি। এক গামলা দুধে একটা চুনের ফোঁটা হচ্ছে এই আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে এই ইস্যুতে কোথাও কি দূরত্ব তৈরি হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে রাজায় রাজায় যুদ্ধতে উলু খগড়ার মতো ডক্টর শান্তনু সেনদের? আমাকে 100 কুচি করে কেটে দিলেও আমি তৃণমূল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার মুখ থেকে বেরোবে। যারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে ওকালতি করতো তারাই তো বোধহয় রাজ্যসভায় আপনার মনোনয়ন বা আপনার লোকসভা নির্বাচনে আসনটা বোধহয় তারাই কেটেছেন। এই বিষয়ে আমি কিছু বেশ শক্তিশালী লোক, কিন্তু আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। তাদের আপনার উপর রাগটা কেন? এই ঘটনার নেপথ্যে যে হাসিটা হাসলেন ডক্টর সন্দীপ ঘোষ, তাকে যারা সাহায্য করেন তাদের নাম বললে কি অসুবিধা হয়? কি করবে তার? বলে দিন না, 3 পিস 4 পিস বা 5 পিস নাম। যে পরীক্ষায় পাশ করাচ্ছে টাকা নিয়ে, এও কি সম্ভব এখানে? আমি শুধু একটু জুড়বো, আপনার মেয়েকেও কি টাকা দিতে হয়েছিল? আরজি করের যে কুব্যবস্থা, নিরাপত্তা নিয়ে আপনি কথা বলেছিলেন, যাকে বলে সত্যি কথা বলেছিলেন, সেই কারণেই কি আপনি আপনার পথ খোয়ালেন? অভিযোগ উঠছে ডাক্তার সন্দীপ ঘোষ তার একটি আরজি করে নেক্সাস ছিল এবং তিনি নাকি আরজি করে সেক্স র্যাকেট চালাতেন। এইসব অপ্রাসঙ্গিক কথা বলার উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি আবার বলি, আমার দলের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি এই ঘটনার পর যে কথা বলেছেন, প্রয়োজনে আইন করে এনকাউন্টার করে এদেরকে মেরে দাও, এবং তিনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ল আনো, একটা অর্ডিন্যান্স, তো এত কিছুতে আনো, একটা অর্ডিন্যান্স আনো যে এই ধরনের ঘটনা ঘটলে 7 দিনের মধ্যে তাকে তদন্ত কমপ্লিট করে পানিশমেন্ট দিতে হবে। আমরা বিরোধীরা সমর্থন করব, আমি এটাকে সমর্থন করি। তিনি 14 তারিখ রাতে মিডনাইটে যেভাবে নেক্সট স্যান্ডেলে বলেছেন যে দলমত নির্বিশেষে এদের চিহ্নিত করে শাস্তি দাও, আমি এদেরকে সমর্থন করি। তাই আমি মনে করি এই আন্দোলন এখন যে জায়গায় গেছে, মমতা ব্যানার্জির প্রতি আমাদের সকলের আস্থা আছে। তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একইভাবে মমতা ব্যানার্জির সাথে আলোচনা সাপেক্ষে আমাদের এই বিষয়ে আরও ইন্টারফেয়ার করেন, আমার মনে হয় আমাদের চলার পথটা আরও সুগম হবে। অবশ্যই। আমি লোভ সামলাতে পারলাম না প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনকে এই প্রশ্ন করতে। কোন ভারতীয় জনতা পার্টির সরকারের, মোদী সরকারের কোন অর্ডিন্যান্সে তৃণমূল কংগ্রেস সেই বিরোধিতা করেছে লোক দেখানো ছাড়া? বিজেপির তো সব অর্ডিন্যান্সেই কোনো না কোনো ভাবে ফ্লোর ম্যানেজ হয়েছে এবং সেখানে জোর অভিযোগ তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গেই থাকে। কি বলছেন? তৃণমূল কংগ্রেসের মতো বিরোধিতা পার্লামেন্টের 17th লোকসভা পর্যন্ত কোন দল করেছে? আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দলের এত এমপিকে বিজেপি সাসপেন্ড করেছে? আজকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ইস্যুতে সবার আগে সর্বাগ্রে বিরোধিতা করে প্রমাণ করেছে যে তারা ভারতবর্ষের আক্ষরিক অর্থে প্রধান বিরোধী দল। সেই কারণে তৃণমূল কংগ্রেসকে বিজেপির নেতাদের এত ভয়। তৃণমূল কংগ্রেস সবসময় বিজেপির ঘাড়ে খাড়ার মতো ঝুলেছে। সুতরাং এটা আপনি তথ্য প্রমাণ দেখে কথা মনে হয় বললেন না। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করেছে। এবং আমি আপনাকে একটা কথা বলি, এটা জেনে রাখুন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা দাবি করেছি এয়ারপোর্ট স্টাফেদের জন্য স্পেশাল অ্যাক্ট আছে। এয়ারলাইন্সের স্টাফেদের আপনি যদি অ্যাসল্ট করেন, ধাক্কা মারেন, গালাগাল দেন, মারেন, আপনার জন্য আলাদা পানিশমেন্টের আলাদা আছে, নিয়ম অফেয়ারও করে দেওয়া যায়। কিন্তু আমরা চিকিৎসকরা, আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট থাকাকালীনও বারংবার দাবি করি, আমাদের রাজ্যে একটা আইন আছে যে হাসপাতাল বা অন্য জায়গায় ভাঙচুর হলে ব্যবস্থা নাও, কিন্তু আমরা বারবার দাবি করেছি যে এই ভায়োলেন্স অন ডক্টরসের এগেনস্টে সেন্ট্রাল অ্যাক্ট নিতে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আজ অবধি সেটা প্রয়োজন মনে করেনি। আমরা দাবি করেছি প্রত্যেকটা হসপিটালকে সেফ জোন ডিক্লেয়ার করতে। আমরা দাবি করেছি ন্যাশনাল মেডিকেল কমিশন, যারা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে
দুর্নীতিগ্রস্ত বলে জোর করে তৈরি হয়েছিল। আজকে সেই ন্যাশনাল মেডিকেল কমিশন ব্যাঙের ছাতার মতো সব জায়গায় মেডিকেল কলেজ তৈরির লাইসেন্স দিয়ে দিয়েছে। আমরা দাবি করেছি প্রত্যেকটা মেডিকেল কলেজকে লাইসেন্স দেওয়ার আগে প্রপারলি ইন্সপেকশন করে দেখুন যে সেখানে সঠিক সুরক্ষার ব্যবস্থা আছে কিনা। আজকে ভারতবর্ষের সমস্ত চিকিৎসকদের মধ্যে 59.5% হচ্ছে মহিলা। সুতরাং সেই মেডিকেল কলেজকে লাইসেন্স দেওয়ার আগে দেখুন সেখানে মহিলাদের রেস্টরুম, মহিলাদের আলাদা টয়লেট আছে কিনা। এই দাবিগুলো আমরা করেছি। অবশ্যই। আমি আরো একবার আপনাকে অনুরোধ করব, যারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে দালালি করেছে, এবং সাংবাদিক হিসেবে আমি জানি, আপনি নিশ্চয়ই জানেন আমার থেকে ভালো, যে যেই সময় স্পেনে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সময় বিজ্ঞপ্তিটা কিভাবে চেপে রেখে ওই উলুবেরিয়ার একজন প্রিন্সিপাল ডাক্তারবাবু তিনি যেভাবে আর্জি করে ভবঘুরের মতো ঘুরে গেলেন 3 দিন। এই ঘটনার নেপথ্যে যে হাসিটা হাসলেন ডক্টর সন্দীপ ঘোষ, তাকে যারা সাহায্য করেন তাদের নাম বললে কি অসুবিধা হয়? কি করবে তার? কিসের? সেই যারা তাদের হয়ে ওকালতি করলো। আমি আবার আপনাকে আরে আপনার ফেলুদার মতো হাইট, না না আমার এই চেহারা, বুকের ছাতি আমি জানি না 52 আমার ফেলুদার মতো, কিন্তু এই রকম চেহারা, একবার রাজ্যসভার এমপি। আমার ফেলুদার মতো হাইট হলেও বলে দিন না নামগুলো, কি করবে বলুন। আমি আপনাকে আবার না, আমি একটা কথা বলি, কি তাদের কি মাস বেস আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তারা তো অন্ধকারে। বলে দিন না 3 পিস 4 পিস বা 5 পিস। আমার ফেলুদার মতো হাইট হলেও আমি আপনাকে এই জায়গায় তোপসের মতো কনফিডেন্সে নিতে পারছি না। সুতরাং এটা অনেকেই জানে, যারা জানার তারা জানে, যারা বোঝার তারা বোঝে। না বলেও অনেক কিছু কথা বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা মানে সেটা অনেক কিছু এক্সপ্রেস করে। কিন্তু কিছু তো হলো না। না, কোনটা? কিছু হলো না তাদের বিরোধিতা করে। জীবনটা অনেক বড়, একদিন তো শেষ, একদিনে জীবন শেষ নয়। মানে আপনি বলছেন এ দলে না হয়ে অন্য দলে যদি হয়? কার কথা? মানে আপনার কথা না না, কিছু কার কথা বলছেন? না, আমি বলছি এই দলে যদি কিছু নাও হয়, অন্য দলে তো মুখিয়ে না আছে। না, আমি দলের কথা বলছি না। শুনুন, আমি ওইসব করি না। আমি প্রথম থেকে তৃণমূল করেছি। আমি অন্য দল ঘুরে আসিনি। আজকে এই দল ওই দল সেই দল টেস্ট করতে করতে আসিনি। বা 2021 সালে আমি অন্য দলে গিয়ে টিকিট না পেয়ে আবার ফেরত এসে ড্রাইভ মারিনি। বা আমি কোনোদিন প্রকাশ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করিনি। যদি অনেকে দেখেছি এসব করেই আমাদের এখানে পুরস্কৃত হয়, সেটা সেপারেট ইস্যু। আমি আমার হওয়ার কথা বলছি না। আমি বলছি এই সত্য উদ্ঘাটিত হওয়া। আমি বিশ্বাস করি আজ না কাল, কাল না পরশু সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু আপনার কি মনে হয় না, আপনি যেহেতু পেশায় চিকিৎসক, এমনিতেও রাজনীতিতে পড়াশোনা জানা লোকের সংখ্যা কম, কোনো রাজনীতিতে খুবই কম, আনুবীক্ষণিক আর কি। আমি কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলছি না। তা সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার মূল্যটা বুঝিয়ে দেওয়া উচিত না? পয়সা পড়লে আওয়াজ হয়, টাকা পড়লে আওয়াজ হয় না। টাকার দাম পয়সার থেকে বেশি। এবার কেউ যদি কয়েন নিয়ে ভাবে যে আমার কাছে বেশি রয়েছে, আর কেউ যদি বলে তার জন্য আমি টাকাটাকে ফেলে দিলাম, তাহলে সেটা তাদের ব্যাপার। না, আমি ছোটবেলা থেকে, মানে আমি সাংবাদিকতার ছোটবেলা থেকে বলছি, আমি তো দেখেছি আপনি আয়লাতে কি কাজ করেছেন, সুন্দরবনে কি করেছেন, সবই দেখেছি। বিরোধী যখন ক্ষমতায় আসেননি, তা ডক্টর নির্মল মাঝিকে কি সুন্দর আপনি সাইডলাইন করে দিলেন, ডক্টর সন্দীপ ঘোষকে পারলেন না? এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। ডক্টর নির্মল মাঝি আমার সিনিয়র দাদা, বয়সে আমার থেকে সিনিয়র, আমার দলের বিধায়ক। আমরা একসাথে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করেছি। কিন্তু নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন। এটা আপনার পারসেপশন। আমি একসাথে মমতা ব্যানার্জির নেতৃত্বে নির্মল মাঝির সাথে কাজ করেছি, আমরা আজও করি। দেখুন, এটা আমাদের দক্ষিণপন্থী দলের এটাই বৈশিষ্ট্য যে আমরা এই ছোটোখাটো মতান্তর হতে পারে, মনান্তর হতে পারে, মতান্তর নয়, যেটা বলে আর কি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, আজও নেই। সোশ্যাল মিডিয়া জুড়ে আজকের ডেটে আরজিকর নিয়ে বিভিন্ন রকম কথা, ফোন এইসব বেরিয়ে আছে। এগুলো কতটা কি, মানে আমার একটা জিনিস, আপনি আরজিকরে ছিলেন, আপনার মেয়েও আরজিকরে আছে। একটা প্রশ্ন আছে, নিট কেলেঙ্কারির সময় একটা বেরিয়ে এসছে। এখন একটা জিনিস যেটা সামনে আসছে যে পরীক্ষায় পাশ করাচ্ছে টাকা নিয়ে। এও কি সম্ভব এখানে? আমি শুধু একটু জুড়বো, আপনার মেয়েকেও কি টাকা দিতে হয়েছিল? মানে এখন আপনার যে অবস্থা, টাকা পয়সার তো অত অভাব নেই, এটা তো সত্যি। এখন তো আর আমার মেয়ে স্টুডেন্ট, আমার মেয়ে ক্যালকাটা গার্লসে ক্লাস 1 থেকে 10 অবধি পড়েছে। হাতে গুনে একবার বোধহয় সেকেন্ড হয়েছিল, বাকি প্রত্যেকবার ফার্স্ট হয়েছে। 11-12 ডিপিএসে পড়েছে। এখানে তো পড়াশোনা দিয়ে হয় না, এখানে তো ফেল করিয়ে দেয়। ডিপিএসে পড়েছে সে। 2টো এমবিবিএস 3টে এমবিবিএস ইতিমধ্যে দিয়ে দিয়েছে, অনার্স পেয়েছে। তবে হ্যাঁ, আমি শুনেছি যে তাকে কিছু ফ্যাকাল্টিকে ডেকে বলা হয়েছিল যে অনার্স দেওয়া যাবে না, ওকে ফেল করাতে হবে। এটা আমি খবর পেয়েছি খুব বিশ্বস্ত সূত্র থেকে। এবং আমি দেখেছিলাম ওই প্রিন্সিপাল যখন দ্বিতীয়বার ফেরত এলেন, তখন মানস ব্যানার্জিকে তার আগে যারা ঢোকাতে চেয়েছিল, ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ফিরে এসে বলেছিলেন তোরা কি করে পাস করিস দেখে নেবো। এবং দেখেছিলাম সত্যি তারা প্রত্যেকে, ওই 7 থেকে 8 জন প্রত্যেকে ফেল করেছিল। মানে আপনার মেয়েকে তাহলে টাকা দিতে হয়নি?
না, আমি আবার আপনাকে বলছি, আমার মেয়ে তো অনার্স পাওয়ার মতো মেয়ে, আপনাদের শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদে, তাই তাকে ফেল করানোর চেষ্টা করে ফেল করাতে পারিনি, সে পাস করেছে এবং আলটিমেটলি একটা সাবজেক্টে অনার্স পাওয়ার কথা ছিল, সে দেখলো নাম্বার কম, সে রিভিউ অ্যাপ্লাই করলো, রিভিউয়ে অন্য জায়গায় খাতা চেকিং হলো, অন্য জায়গায় খাতা চেকিং হওয়ার পর কিন্তু সে সেই অনার্সটা পেলো। কিন্তু এটা তো মানবেন, যে মহিলা চিকিৎসককে নিয়ে উত্তাল, যে আমাদের বোন, আমাদেরই বাড়ির মেয়ে, যার এই নৃশংস জঘন্য ঘটনা ঘটলো, তাকে 36 ঘন্টা রাত্রে নাইট ডিউটি রাখা হতো এই প্রিন্সিপালের আদেশে, এটা তো মানবেন? না দেখুন, এটা আমরা ইন্টার্নশিপ করেছি, আমরা হোস্টারশিপ করেছি, আমরা পোস্ট গ্রাজুয়েটশিপ করেছি, এটা অনেক সময় ডিউটি রোস্টার তৈরি হয়। কেন হয়েছে, অনেক সময় নিজেরা আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিই, দুজন ইন্টার্ন বা পিজিটি বলে তুই ভাই 36 ঘন্টাটা করে দে, পরের 36 ঘন্টা আমি করব। এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে করেছে না কি করেছে এটা আমি জানি না, এটা নিয়ে আমি কিছু বলবো না, কেন এটা অনেক অনেক এটা চল আছে। কলিগরা অ্যাডজাস্টমেন্ট করে নিজেদের মধ্যে ডিউটি অ্যাডজাস্টমেন্ট করে অনেক সময় ভাগ করে নেয়। এক্ষেত্রে 36 ঘন্টা তারা ভাগ করে নিয়েছিল, না প্রিন্সিপাল দিয়েছিল, না ডিপার্টমেন্ট দিয়েছিল, এটা না জেনে আমি কিছু বলবো না। কোথাও কি মনে হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ ড্রাগস, মানে ড্রাগস মানে আপনি বুঝতে পারছেন আমার থেকে বেশি, তারা এই ঘটনাটা ঘটিয়েছে? এইরকম চূড়ান্ত অমানবিক ঘটনা, ধর্ষণ এবং তার সঙ্গে যেভাবে খুন হয়েছে, যেভাবে তার মাথা থেকে শুরু করে দেহের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত, বিশেষ করে চুলের ক্লিপকে যেরকম ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা কি মনে হচ্ছে সাধারণ মাথায় করতে পারে? না, আমি আবার বলবো এটাই তদন্ত সাপেক্ষ বিষয়। আমি দাবি করি সিবিআই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী তদন্ত করবে না। আমি দাবি করি তারা তদন্তের মধ্যে দিয়ে সমস্ত সত্যটা সামনে আসবে। না, আমার প্রশ্নটা, আপনি বললেন এখানে যে আপনার মেয়ের সঙ্গে অনেক হ্যারাসমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে যদি আপনার মতন একজন হেভিওয়েট ফিগার, তার মেয়ের সঙ্গে যদি এই ধরনের হ্যারাসমেন্ট হয়, তা সেক্ষেত্রে একটা সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখছেন তার মেয়েকে ডাক্তারি পড়াবেন, তারা কিভাবে এই মেডিকেল আমি কলেজে কমপ্লিটলি রিফার করছি, আবার বলছি, একটা আইসোলেটেড আরজিকরের ঘটনাকে সার্বিক চিত্র হিসেবে তুলে ধরা যায় না। সার্বিক চিত্র এটা নয়, এটা একটা ব্যতিক্রমী চিত্র। সেই জন্যই আমার আবেদন, এই ব্যতিক্রমী চিত্রটা যাতে বাদ যায় সেটাকে দেখতে হবে। সার্বিকভাবে কোথাও কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম এবং মেডিকেল এডুকেশন সিস্টেম সার্বিকভাবে যথেষ্ট উন্নত হয়েছে, আরজিকরের বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া। একটা আপনার এখানে এত বড় স্টুডিওতে কোনো একটা পার্টিকুলার ঘরে কিছু বদমাইশ লোক বসে দুষ্টুমি করছে, তার মানে এটা পুরো সেট আপটাই খারাপ, এটা কোনো দিন করা এস্টাবলিশ করা যায় না, করা উচিত না। পারবে না। সিসিটিভি ফুটেজ আছে এবং প্রত্যেকটা ঘর কাচের জানলা, সেই সিসিটিভি ফুটেজটা সেমিনার রুমে ছিল না। এটা মনে হয় না ডক্টর শান্তনু সেন, আপনি তো আরজি করে নিজেও ছিলেন, সেমিনার রুমে সিসিটিভি নেই, এটা বিশ্বাসযোগ্য? এ বিষয়ে আমাদের পুলিশ কমিশনার তো ইতিমধ্যে বলেছেন, সেটা নিয়ে আমি আর কিছু বলবো না। একটা এত সেমিনার রুমের সিসিটিভিটা কি করে সরালো মনে হলো? আমি সেটা জানি না, যেটা আপনার আমলে তৈরি হয়েছিল। আমি একটা কথা না, আপনার আমলে তো অনেকগুলো কাজ হয়েছিল, তার মধ্যে তো দেখলাম নিরাপত্তার সম্পর্কেও আপনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। আমি তার জন্য আপনাকে আমার আমলে নয়, আমি মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন, মমতা ব্যানার্জির আদর্শে অনেক কিছু আমরা করেছিলাম। যেমন আমি সেটা আরজি করে টোব্যাকো ফ্রি হসপিটাল করেছিলাম, ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল। সেখানে গুটখা, তামাক, বিড়ি, সিগারেট, পান খাওয়া তো দূরের কথা, বিক্রি বন্ধ, এবং পান বিড়ির যে গুমটিগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে দিয়েছিলাম। এরকম বেশ কিছু কাজ করেছি। আর সন্দীপ বাবুর সময় মদ, গাঁজা, ড্রাগস, সেটা অন্য কথা। আমি আবার বলছি, আমি কি হয়েছিল সেটা নিশ্চয়ই স্থানীয় প্রশাসন জানে, সেটা বলতে পারবে। মদ, গাঁজা, ড্রাগস পাওয়া যেত। কিন্তু আমি আবার আপনাকে বলছি যে সেমিনার রুমে কথা বলছেন, সেই সিসিটিভি কেন খারাপ ছিল না ছিল সেটা তো প্রশাসনই বলতে পারবে। আচ্ছা, বাইরের দেওয়ালটা ভাঙা হলো কেন? সিসিটিভির এই ঘটনা অনেকে আমি দেখেছি যারা তারা আরজি করের সাথে যুক্ত নয়, কিন্তু অদ্ভুতভাবে ঘটনা ঘটার পর তারা আরজি করে গিয়েছিল। আমি মনে করি না তাদের যাওয়াটা সঠিক পদক্ষেপ ছিল। না, ওটা তথ্য প্রমাণ লোপাটের জন্য গিয়েছিল। আমি সেটাও নিশ্চয়ই বলবো না, কারণ আমি দেখিনি। আপনি যা বলছেন অনেক ঝুঁকি নিয়ে বলছেন, কিন্তু যতটুকু বলেছেন ইশারাই কাফি। না, আমি কখনোই সেটা বলবো না, কিন্তু সেখানে না গেলেই তারা ভালো করতো, কেন আমি তো সেখানে যাইনি, কারণ সিসিটিভি ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না। না, সিসিটিভি তো আপনার সময় খুব সুন্দরভাবে করা হয়েছিল, আপনি তো প্রস্তাবও দিয়েছিলেন নিরাপত্তার ব্যাপারে, সেখানে তো সেমিনার কক্ষর উল্লেখ করা আছে, অস্বীকার করতে পারবেন না। হতে পারে ছিল, খারাপ হয়েছে, কি হয়েছে আমি মানে ডক্টর শান্তনু সেনের সময় ছিল, ডক্টর সন্দীপ ঘোষ গিয়ে সেটাকে খুলে আমি দীর্ঘদিন ওই জায়গায় যাইনি, সুতরাং আমি না জেনে কিছু বলবো না, না জেনে কমেন্ট করা ঠিক না। আপনার কি মনে হয়, মানে কিসের এই ঘটনার পেছনে কি কাজ করেছে? মধুচক্র, এই ঘটনার পেছনে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর বিক্রি, ড্রাগস? তদন্তটা সিবিআই করছে, আমি সিবিআই ডিআইজিও নই, সিবিআই ডাইরেক্টরও নই, সিবিআই আইজিও নই, আমি কি করে বলবো? একটু ওয়েট করুন, তদন্তের মধ্যে দিয়ে সবটা আমরা জানতে পারবো। সিবিআই কে এই যে রাজপথে
প্রকাশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের যারা মহিলারা রয়েছেন তাদের যে এই যে একটা মিছিল, এটা সিবিআইকে কতটা চাপ সৃষ্টি করতে পারবে? কারণ সিবিআই ট্র্যাক রেকর্ডটা তো খারাপ। আমি তো আবার সে একই কথা বলতে হয়, সিবিআই কটা তদন্তে সুরাহা করে, প্লাস সিবিআই নিরপেক্ষতা কোথায়? কেন্দ্রের শাসক দলের সাথে যুক্ত থাকলে সিবিআই তাদের কেশাগ্র স্পর্শ করে না। কয়েকটা ক্ষেত্রে আবার আমরা সিবিআইয়ের অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ দেখেছি। সুতরাং 1963 সালে তৈরি হওয়া সিবিআই আজকে বিজেপির হাতে ব্যবহৃত হতে হতে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে। সেই কারণেই বিশ্বাস হচ্ছে না। সেই কারণে আমরা আইএমএ থেকেও বলেছি সিবিআইয়ের ওপরও আমরা স্ক্রুটিনি করব, সিবিআই কাজ করছে কিনা। সিবিআই হয়েছে বলে হাত পা তুলে নাচার কিছু নেই, কারণ সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। সুতরাং আমাদের সরকারও, আমাদের দলও চাপ দিয়েছে সিবিআইকে তদন্ত কমপ্লিট করতে হবে। আমরাও বলছি, আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবেও বলছি, দ্রুততার সাথে তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দাও। যারা ডক্টর সন্দীপ ঘোষের পক্ষে জোর সওয়াল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাদের কি ডক্টর শান্তনু সেনের ওপর রাগের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৈকট্য? আমি দল করি, আমি দলের অনুগত সৈনিক। আমি মমতা ব্যানার্জির সাথেও, আমি মনে করি মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার নেতা। সুতরাং এখানে কোনো ডিফারেন্স নেই। তারা আমার দলের নেতা নেত্রী, তার সাথে আমি তো সংযোগ রেখেই দল করব। সুতরাং আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে দিদি ডাকি, মায়ের মতো শ্রদ্ধা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে ছোট, কিন্তু তাকে আমি নেতা বলে মানি, তাকে আমি নেতা হিসেবে শ্রদ্ধা করি। সুতরাং এই জায়গাগুলো তো ছিল, আছে, থাকবে। না, এই আপ্তবাক্যগুলোকে শরীরে রেখেই জিজ্ঞেস করছি যে কোথাও কি আপনার মনে হয় না যে ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধে যারা ছিলেন তারাই ডক্টর সন্দীপ ঘোষের পক্ষে ছিলেন, তারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে জোর সওয়াল করেছিলেন, এবং সেই মানুষগুলো, তাদের সঙ্গে আপনার বৈরতা তৈরি হলো কি করে? না, আমি তো আবার আপনাকে বললাম এটার কারণ তো থাকবে, মোটিভ ছাড়া তো হতে পারে না। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ভরসা করেন, এটাই কি রাগ? আমি আচ্ছা, আপনি আমার ওপর রেগে থাকলে, আপনি আমার অপছন্দ করলে, কেন অপছন্দ করছেন সেটা আপনি বলবেন, আমি কি করে বলবো? অপছন্দের কারণ কি হতে পারে? আপনার তালে তাল মিলিয়ে চলতে পারছি না, আপনি যেটা করছেন সেটা বলতে বলছেন করতে পারছি না। আপনাকে মানে আপনি বলছেন আরজিকর থেকে আপনার আমলে যে টাকা ডক্টর সন্দীপ ঘোষ তুলে দিতেন, আপনি আপনার সেই কথা টাকা আপনি তুলে দিতে পারেন। আপনি ভালো সাংবাদিক হতে পারেন, কিন্তু আপনি 100 বার চেষ্টা করলেও আপনার কথা আমার মুখে বসাতে পারবেন না। আই এম দ্যাট মাচ কনফিডেন্ট। আমি আপনাকে আবার বললাম অপছন্দের কারণ কি কি হয়। আমি আপনাকে খুশি করতে পারিনি, সেই কারণে অপছন্দ হতে পারে। আপনি যেটা চাইছেন সেটা আমি করছি না, সেই কারণে অপছন্দ। কিভাবে খুশি হতো? মধুচক্র দিয়ে? সেটা আমি কি করে জানবো? টাকা দিয়ে? আপনি কি আপনি কিসে খুশি হন আমায় বলেছেন? আমায় তো বলেননি। তাহলে আমি এতেই খুশি হয়ে ডক্টর শান্তনু সেন সত্যি কথা বলবে, নামগুলো বলে দেবে, আমি সত্যি গোটা কথাই বাংলায় বিস্ফোরণ আমি ঘটে সত্যি যাবে, কথাই বলছি, কিন্তু শাসক দল রাহুমুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি যেভাবে মমতা যুগ চলছে তিনি আরো সুন্দরভাবে আমাদের চালিয়ে দিতে পারবেন। কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী, এই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং জঘন্য খুনের ঘটনায় তা ঢাকা পড়ে যাবে না, বিশ্ব দরবারে আবার বাংলা দাঁড়াবে। মমতা ব্যানার্জি যতদিন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে থাকবেন আমাদের মধ্যে, তার শতায়ু কামনা করি। বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প হবে না। আপনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে এই আরজিকর কাণ্ড নিয়ে একটা আরজিকরের যে কুব্যবস্থা, নিরাপত্তা নিয়ে আপনি কথা বলেছিলেন, যাকে বলে সত্যি কথা বলেছিলেন, সেই কারণেই কি আপনি আপনার পথ খোয়ালেন? আমি নিরাপত্তা নিয়ে বলিনি, আমি আবার কথা বলছি, মিসকোট করবেন না। আমি একটা কথা সেদিনও যা বলেছি, আজও বলবো, তাতে আমার মুখপাত্র কেন, নেত্রী আমায় ফাঁসি দিলে আমি ফাঁসিতে ঝুলে যাব। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যে যুগান্তকারী বিপ্লব ঘটেছে, কিন্তু স্বাস্থ্যর ক্ষেত্রে কেউ কেউ হয়তো নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্যে সঠিক তথ্যটা মমতাদির কাছে যাচ্ছে না, তিনি হয়তো সেটা জানতে পারছেন না। আমার দুঃখের জায়গাটা সেইখানে। আমি ওই সময় ফিরে যাচ্ছি যে সময় আরজি করে ছাত্রনেতা ডক্টর শান্তনু সেন, তরুণ শান্তনু সেন, আগের থেকে এখন একটু আগের আরো ছিপছিপে একেবারে বলিউড স্টারদের মতো চেহারা ছিল, ওই চেহারা আমি দেখেছি। সেই সময় দাঁড়িয়ে বাম জমানাতে এই ধরনের ঘটনা ঘটলে কাকে দায়ী করতেন? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, না পুলিশ মন্ত্রী? দেখুন, আমি এখনো তরুণ নিজেকে মনে করি। আমি মনে করি না যে আমার মানসিক বয়স বেড়েছে বলে। আমি আবার বলছি, অন্যায়ের প্রতিবাদ তখনও করেছি, অন্যায়ের প্রতিবাদ। কিন্তু কে দায়ী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, না পুলিশ মন্ত্রী? ধরুন এই জমানা ভুলেই যান, ওই সময় দাঁড়িয়ে বিপ্লব করছেন। আরজি করে তো আপনিই পেরেছেন একমাত্র, তৃণমূল কংগ্রেস বা ছাত্র পরিষদ বা দক্ষিণ জায়গায় দাঁড়িয়ে বামেদেরও চত্থাপ্পড় দিয়ে বের করে দিতে। ওই সময় জানি আমি নিশ্চয়ই দোষী করতাম। কখন করতাম জানেন? এই ধরনের ঘটনা ঘটার পর যদি দেখতাম জ্যোতিবাবু বা বুদ্ধবাবু চুপ করে আছেন, কিছু বলছেন না,
বা অন্য তত্ত্ব খাড়া করছেন। বুদ্ধবাবু সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার চিরশান্তি কামনা করে বলি, বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন চিকিৎসকদের অর্ধচন্দ্র দিয়ে বার করে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এটা বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন? তিনি সব সময় চিকিৎসক, না, উনি এসব বলেননি। তিনি সব সময় চিকিৎসক, এটা মানছি। সুতরাং তফাৎ তো এইখানে। আনছি, তবে আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, অনেকে মুখে অনেক কথা বলে, কাজে করে দেখায় না, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষকে তার মতো এই রকম অপরাধী মনস্ক কোট আনকোট যে অভিযোগ আছে তাকে আবার পদে ফিরিয়ে এনে আপনি বলছেন কাজের কাজ হয়েছে, বুদ্ধবাবু মুখে বলতেন আর উনি করে দেখিয়েছেন। সেই জায়গাটাতেই তো আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দীপ ঘোষের মতো দুষ্কৃতীদের হয়ে যারা ওকালতি করছেন, সেই উকিলরা কি স্বার্থে এটা করছে আমি বিশ্বাস করি আমার নেত্রী সেটা আজকে না হলেও কাল বুঝবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। স্যার একটাই কোশ্চেন আমার, যে আপনি একজন বাবা, তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে আমাদের সমাজে এখন মেয়েরা, মানে আপনার মেয়ে যদি আরজি কর থেকে বেরিয়ে রাত্রিবেলায় ফিরছে, আমাদের আজকে রাত দখল করতে হচ্ছে, এই পরিস্থিতি চলে এসছে। 2000% মনে করি, তার কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম সেফেস্ট স্টেট ফর ওমেন অ্যান্ড ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট মেট্রোপলিটন ফর ওমেন। 100 বার আরজি করের একটা বিক্ষিপ্ত ঘটনাকে দিয়ে সার্বিক চিত্র হিসেবে এটাকে তুলে ধরার চেষ্টা করার আমি তীব্র প্রতিবাদ করছি। এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী ধর্ষণ, ডোমেস্টিক ভায়োলেন্স, নারী পাচার, ওয়েমেন ট্রাফিকিং, এই ধরনের ঘটনা বাংলার থেকে প্রচুর বেশি হয়। আমি এখনো দীপ্তকণ্ঠে বলতে পারি এই বাংলায় রাত্রিবেলাও মহিলারা সুরক্ষিত, সার্বিকভাবে এই বাংলায় মহিলারা সুরক্ষিত। তাহলে আপনি বলছেন যে এই ঘটনাটা কোনো রাগ থেকে হয়েছে, বা কারোর তীব্র রাগে যেভাবে যারা মিতাকে দেখেছেন তাদের প্রচণ্ডভাবে বিচ্ছিরিভাবে তাকে মারা দেখুন, হয়েছে। বিষয়টা বিচারাধীন, সিবিআই তদন্ত করছে, এই নিয়ে আমি আর কিছু বলবো না। আমি দাবি করব তদন্ত দ্রুত শেষ হোক, পুরো চিত্র, পুরো সত্য সামনে আসুক। কিছু জেনে ফেলেছিল, কোনো গোপন তথ্য আমি জানা? আবার একই কথা বলছি, আমি সিবিআই ইনভেস্টিগেটর নয়, আমি কি করে বলবো? সেটা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে সামনে আসবে, একটু অপেক্ষা করুন না। সিভিক ওয়ার্কার যারা অনগার্ড ডিউটিতে থাকতেন তাদেরকে আরজিকর প্রেমিসেসে মানে দিয়ে দেওয়া হতো, পাস দিয়ে দেওয়া হতো সব জায়গায় যাওয়ার, অল অ্যাক্সেস পাস দিয়ে দেওয়া হতো, পারমিশন। সিভিক যারা পুলিশ তারা তো বাইরে পাহারা দিচ্ছেন, হাসপাতালের ভেতরেও পাহারা দিতে পারেন, কিন্তু এরকম অল অ্যাক্সেস অর্থাৎ সেমিনার রুমে ঢুকে যাওয়া, এই অ্যাক্সেস কি ছিল আপনার? নিশ্চিত না। এবং এই যে সঞ্জয় রায় যে বলে যে ছেলেটির নাম আসছে যে ঢুকেছে, সে অনধিকার প্রবেশ করেছে, কোনোদিন সে করতে পারে না, সেটা তার অ্যাক্সেস হওয়া উচিত নয়। মানে এইটা তো কোথাও একটা নিরাপত্তারও ঘাটতি এবং হাসপাতাল প্রশাসনেরও ঘাটতি, মানছেন? দেখুন, এত বড় হাসপাতালে আজকে মানুষের ফুটফল যেভাবে বেড়েছে, যেভাবে পেশেন্টের চাপ আছে, কোথাও দু একটা এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু নিশ্চিত করে ওয়ার্ডে এদের অ্যাক্সেস নেই আনটিল অ্যান্ড আনলেস কল্ড ফর স্পেসিফিক্যালি। আর মদ খেয়ে তো যেতেই পারে না। নির্দিষ্ট কোনো কারণে নির্দিষ্ট কাউকে ডেকে পাঠানো ছাড়া নিজে নিজে অনধিকার প্রবেশ করে ঢোকা যায় না। আমার মনে হয় ওই সময় আপনি তো সিগারেট, গুটখা, পান বন্ধ করেছিলেন, এই যুগে তো আবার দেখছি মদ খেয়েও ঢুকে যাচ্ছে। মানে এখানে অ্যালাউড ছিল কি মদ, ড্রাগস, মানে এগুলো কি অ্যালাউড ছিল? আপনি এ ধরনের প্রশ্ন করে চাপিয়ে দিলে তো হবে না। আমি আবার বলছি, না, আরজি করে গাঁজা কিনতে পাওয়া যেত কোথায়? সাংবাদিক হিসেবে তো জানি, মানে এখনো জানি, অন্য আমলেও কি হতো, মধ্যখানে বন্ধ ছিল, আপনি তো নিজেও জানেন। আমি জানি না। আপনি জানেন না আরজি করে গাঁজা পাওয়া যায়, আপনি জানেন না, এই যে আনপার্লামেন্টারি কথা না বলাই ভালো। আমি আপনাকে আবার বলছি যে এই ধরনের কথা আমি যেটা করতে পেরেছিলাম, টোব্যাকো ফ্রি আরজিকর হয়েছিল, এবং আবার বলছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমি আশা করব প্রশাসন, পুলিশ প্রশাসন তৎপরতার সাথে সেগুলো চিহ্নিত করবে। আরজি করে যে নোংরা জঘন্য ঘটনাটা ঘটলো, যেটা মোটেই বিক্ষিপ্ত ঘটনা নয়, তারপরে আমরা দেখলাম যে দুদিন আগেই মনে হয় আন্দোলনের সময় পুলিশকে মার খেতে হলো। তো রুগীরা কতটা সুরক্ষিত পুলিশকে যেখানে মার খেতে হচ্ছে? এই ধরনের ঘটনা আপনি আর কোথায় ঘটতে দেখেছেন? আরজি করে একটি পিজিটিকে এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয়েছে, এটা বিক্ষিপ্ত ঘটনা না কেন বললেন? খুব জঘন্য ঘটনা আমার মনে জঘন্য হচ্ছে। ঘটনা আর বিক্ষিপ্ত নয়, দুটো কি এক? জঘন্য ঘটনা আপনি বলছেন, আমি বলছি, দেশের 140 কোটি জনগণ বলছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে, কিন্তু বিক্ষিপ্ত ঘটনা নয় কেন বললেন? আর কোথায় কোথায় এই ধরনের আপনি গার্ড করবেন না? না না না, আমি গার্ড করছি না। এটা অবশ্যই বিক্ষিপ্ত ঘটনা। একটা বিক্ষিপ্ত, আপনারা এতজন মিলে দাঁড়িয়ে আছেন, হঠাৎ যদি আপনি কোনো একটা অন্যায় করেন, সেটা বিক্ষিপ্ত ঘটনাই হবে, তার মানে বাকিরা সবাই অন্যায় করছে তা নয়। এবং আপনার সিনিয়র যারা আছেন,
তখন লক্ষণীয় বিষয় কি যে আপনি বিক্ষিপ্ত ঘটনা ঘটার পর আপনার সিনিয়র যারা আছে তারা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কিনা বা নেওয়ার চেষ্টা করছে কিনা, এই জায়গায় আমরা দেখেছি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর পুলিশের কথা যেটা বললেন, পুলিশকেও কিন্তু বেধড়কভাবে মারধর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, একজন পুলিশের নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। নিশ্চয়ই সভ্য সমাজে সেটাও কাম্য নয়। সুতরাং ওই জন্য বলছি দুষ্কৃতীদের কোনো রং হয় না। সিপিএমের হারমাদরা তৃণমূলের জামা পরে হারমাদগিরি করে, তৃণমূলের হারমাদরা কোথাও বিজেপির জামা পরে হারমাদগিরি করে। হারমাদ দুষ্কৃতি। তাই আমার নেতা অভিষেক বলেছে যে দলের সাথে যুক্ত থাকুক চিহ্নিত করো, শাস্তি দাও। স্যার কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল স্যার, যেখানে ওই আরজিগড়ে যারা অ্যাডমিশন নিচ্ছেন, যারা পেশেন্ট, তারা কি সেফ? আরজিগড় হসপিটালে যারা পেশেন্ট অ্যাডমিশন নিচ্ছেন তারা কি সেফ? কারণ কোন পেশেন্টের সাথে কিছু ঘটনা ঘটেছে? এরকম কোনো ঘটনা ঘটেছে? সে তো স্যার ডাক্তারদের সাথেও আগে কোনো ঘটনা ঘটেনি, ঘটনা তো ঘটলো, তার জন্যই এটা তো বলছি একটা ঘটে। বিক্ষিপ্ত ঘটনা, নিশ্চিত করে ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। এত কিছু আমরা করেছি, একটা ছোট ভুল হয়েছে, সেই ভুলটা থেকে আমাদের অ্যানালিসিস করে দেখতে হবে এটা কেন হলো, সেখান থেকে আমরা কারেকশন করবো, রেকটিফাই করব। মানুষ এইভাবেই তো এগোয়। কোনো কিছু কি প্রথম দিনেই 100% ফুল প্রুফ হয় নাকি? স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে 14 তারিখে রাত্রিবেলা আমরা দেখেছিলাম যে মহিলারা রাস্তায় বেরিয়ে রাত্রি দখল করার কথা বলছে। তো সেখানে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন এবং সেই কর্মসূচির বেশ অনেকগুলো দাবি ছিল। তার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে যে মহিলারা তাদের কর্মক্ষেত্রে যাতে সুরক্ষিত বোধ করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাই যে সরকারের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বা একজন সরকারি প্রতিনিধি হিসাবে আপনি কিভাবে এই ব্যাপারটাকে উপরের মহলে বা মন্ত্রী সবার কাছে নিয়ে যেতে পারবেন বা প্রথম সক্ষম কথা, আমি হবেন? আপনাকে একটু বিনয়ের সাথে শুধরে দিই, আমি সরকারি প্রতিনিধি নই, আমি সরকারের কেউ নই, আমি দলের প্রতিনিধি। এবং আমি মনে করি আমার দলের শাসনকালে আমার রাজ্যের মহিলারা যথেষ্ট সুরক্ষিত, বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া। আজকে আপনি সেক্টর 5 থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে আপনি রাত্রিবেলা 8টা 9টা 10টার সময় যদি যান, সেখানে আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাড়ির মহিলারা যেভাবে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, যেভাবে তারা বিভিন্ন সেক্টরে চাকরি করে রাত্রিবেলা অটোতে করে, বাসে করে, বিভিন্ন যানবাহনে করে তারা ফেরে, সেই চিত্রটাই বলে দেয় যে সার্বিকভাবে এই বাংলায় মহিলারা কতটা সুরক্ষিত। মানে গোটা বাংলা এখনো সন্দেশখালী নয়, গোটা বাংলা এখনো সন্দেশখালী নয়। হ্যাঁ, চেষ্টা করছে বিজেপি সন্দেশখালী করার নাটক করতে। সন্দেশখালীতে 2000 টাকার বিনিময়ে মিথ্যা যৌন নির্যাতনের অভিযোগ করেছিল, সারা বাংলায় সে ধরনের চেষ্টা করেছে, পারেনি। ঠিকই বলেছে, বিজেপির নাটক শুধু সন্দেশখালীতেই করে ব্যর্থ হয়েছে, গোটা বাংলায় এখনো চেষ্টা করে যাচ্ছে, এখানেও ব্যর্থ হবে। অভিযোগ উঠছে ডাক্তার সন্দীপ ঘোষ, তার একটি আরজিকরে নেক্সাস ছিল এবং তিনি নাকি আরজিকরে সেক্স র্যাকেট চালাতেন। অভিযোগ কি সত্যি? এইসব অপ্রাসঙ্গিক কথা বলার উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসিনি। অভিযোগ আর সত্যতার মধ্যে তফাৎ আছে, তদন্ত চলছে, তদন্তের সামনে দিয়ে সব সামনে আসবে। অবশ্যই। আমি একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। আমি ডক্টর শান্তনু সেনকে জিজ্ঞেস করব, এরপর কি হবে? এত বিরোধিতা মুখ বুজে এতদিন বুকে পাথর চেপে সহ্য করেছেন, এরপর কি? সিবিআই তদন্ত করবে। আশা করব রবি ঠাকুরের নোবেল প্রাইজ মতো খোঁজার মতো তদন্ত দীর্ঘমেয়াদী হবে না। যারা দোষীদের মদতদাতা তারা চিহ্নিত হবে এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে এই বাংলায় অন্যায় করে কেউ পার পায় না। আপনি নিজে চিকিৎসক, আপনাকে আমি এ বিষয়ে জ্ঞান দেওয়ার ধৃষ্টতা নেই, কিন্তু একজন রাজ্যসভার এমপি, এরকম দৌর্দণ্ড প্রতাপ শাসক দলের নেতা, তার মেয়ে আর্জি করে পড়ছে, বাবা হিসেবে মেয়ের কান্না প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে, দল রাজ্যসভায় মনোনয়ন আবার পুনর্নবীকরণ করলো না, লোকসভাতে দাঁড় করালো না, এত কিছু সহ্য করছেন কার মুখছে, কার ভরসায়? মমতা ব্যানার্জি। আর কেউ নেই দ্বিতীয়? এটা হতে পারে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, আমি তাই জিজ্ঞেস করছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমার নেত্রী, আমার নেতা। কিন্তু এটাই তো মোক্ষম সময় ছিল শত্রুকে লোকের সামনে উন্মোচিত করা। কোন শত্রু? যারা আপনার বিপক্ষে এবং ডক্টর সন্দীপ ঘোষকে উত্থানের পেছনে যারা মূল আমি কারিগর, আমার নেত্রীকে, নামগুলো বলেছেন, আমি আমার নেত্রীকে আমার উপলব্ধির কথা শেয়ার করতে পারি, কিন্তু আমার ইনফরমেশন মিডিয়ার সামনে বলে দিয়ে আমার নেত্রীকে বিব্রত করব না। যে ডক্টর সন্দীপ ঘোষ সরকারি পদে থেকে যতই শক্তিশালী থাকুক না কেন, শুধুমাত্র সেই সব লোকগুলোর নৈকট্যে তিনি শক্তিশালী ছিলেন, কিন্তু ডক্টর শান্তনু সেন রাজ্য এবং ভারতবর্ষের স্বাস্থ্যে
একটা মাইলস্টোন, এ বিষয়ে তো অস্বীকার করতে পারবেন না। আইএম এর আপনি প্রাক্তন সর্বশেরবা, আপনি এখনো পর্যন্ত আইএম এর পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক। সুতরাং লড়াইটা কিন্তু পদ দিয়ে হচ্ছে না, ব্যক্তিত্বের এবং আপনার যে ক্ষমতা তার লড়াই। আমার বক্তব্যটা হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ নেই এখন, এবার কি আবার সূর্য উঠছে ডক্টর শান্তনু সেনের? আমি আবার বললাম, ডক্টর সন্দীপ ঘোষ একটা স্ফেয়ারের, আমি আর একটা স্ফেয়ারের। আমেরিকায় যখন সূর্য ওঠে তখন ভারতবর্ষের একই সাথে সূর্য ওঠে বা সূর্য নামে তো হয় না, অদ্ভুত কথা, দুটো তো কম্পেয়ার করা যায় না। আমি চাই আরজি কর তার হৃত গৌরব ফিরে পাক। আমি চাই আবার আরজি কর মমতা ব্যানার্জির হাত ধরে ইস্টার্ন ইন্ডিয়ায় আজ থেকে 7-8 বছরের মতো প্রথম হোক। আবার আরজি কর সারা ভারতবর্ষে আজ থেকে 7-8 বছরের মতো প্রথম 10টার মধ্যে আসুক। এবং মমতা ব্যানার্জি সারা মেডিকেল কলেজগুলো যেভাবে সুন্দর করে সাজিয়েছেন, যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের জোয়ারে আরজি কর এগিয়ে যাক। আরজি করের ছাত্রছাত্রীরা বলুক, আমি যেরম পরীক্ষা দেবো আমার যোগ্যতা অনুযায়ী আমি মার্কস পাবো। আরজি করের ছাত্রছাত্রীরা বলুক, আমি ইন্টার্নশিপের পর যদি আমি যোগ্য হই আমি হাউস স্টাফশিপ পাবো। আরজি করের ছাত্রছাত্রীরা বলুক যে আমার যা যোগ্যতা আছে সেই অনুযায়ী আমার মূল্যায়ন হবে, আমাকে নির্ভয়ে আমি এখানে কাজ করতে পারবো। আমি এখানে কাউকে পার্টিকুলারলি খুশি করলে আমার প্রমোশন হবে বা এগুলো নয়, আমরা সঠিক মূল্যায়নের মধ্যে দিয়ে সঠিক পথে চলবো। সেই আবার উজ্জ্বল সোনালী দিনের আরজি কর ফিরে আসুক, এটাই আমরা সবাই এক্স আরজি করেন হিসেবে চাইছি। এবং আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব। আপনার মেয়ের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল বাগডোগরা বিমানবন্দরে। খুব স্মার্ট, ঝকঝকে, পড়াশোনায় সে খুবই ভালো ছোটবেলা থেকে। সে তার পিতাকে জিজ্ঞেস করেনি, বাবা এ কেমন দল করো, এ কেমন সরকারের সঙ্গে তুমি আছো? কোনোদিনই না। তার কারণ সে তো জানে যে আমার দল ভালো, আমার দল, আমার সরকার খুব ভালো কাজ করছে। সে তো নিজে ফিল করছে যে সে মেডিকেল এডুকেশনটা, সার্বিকভাবে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা সে তো খবর রাখে। সে তো আজকের দিনের মেয়ে। সে সারা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কম্পেয়ার করে তো দেখে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা কত উন্নত। সুতরাং সে কেন এই কথা বলবে? হ্যাঁ, দুর্ভাগ্যবশত সে যে মুহূর্তটা কলেজ লাইফ পাস করছে সেই সময়টাতেই এই ঘটনাগুলো ঘটেছে বলে তাকে অনেক ইমোশনাল এবং মেন্টাল অ্যাগনির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা তার দুর্ভাগ্য যে তার কলেজ টাইমটা এই পিরিয়ডে, এই খারাপ পিরিয়ডটার সাথে কোয়েনসাইড করে গেছে। এটা তার দুর্ভাগ্য, সেটা তো আমি আর মিশাতে পারবো না। আমি এবার ব্যক্তিগত একেবারে প্রশ্ন করছি, শেষ প্রশ্ন আমার। কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যটা যেভাবে চলছে, বাংলাদেশে যে আন্দোলন হলো, যেভাবে ছাত্ররা গর্জে উঠল, সেইভাবে কোথাও সেই রকম মানুষ জনতা জাগতে শুরু করেছে বাংলায়? আকাশ আর পাতাল তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভেঙে পড়া বাংলাকে যে জায়গায় আজকে নিয়ে এসেছেন, এবং বাংলার মানুষের আপামর সমর্থন যেভাবে মমতা ব্যানার্জির প্রতি প্রত্যেকটা নির্বাচনে আগের থেকে বাড়ছে বলে প্রতিফলিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থভাবে রাজনীতিতে থাকবেন, বাংলার 11 কোটি মানুষের কাছে মমতা ব্যানার্জির বিকল্প হবে না। একটা নারকীয় ঘটনার পর ডক্টর সন্দীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন পদত্যাগ দিয়ে তারপরেও আপনি এই কথা বলবেন? আমি আবার বলছি, এটা একটা তো বিক্ষিপ্ত আনুগত্য 16 আনা আছে, আমি তো আবার বলছি এটা বিক্ষিপ্ত ঘটনা। এবং আমি আশা করি যারা এই অন্যায় কাজগুলোকে রূপোর মোড়কে দিয়ে পরিবেশন করে তাদের হয়ে ওকালতি করছে, আমি আশা করব যে তারাও আলটিমেটলি চিহ্নিত হবে। এই 4-5 জনের নাম তো বলে দিতে পারতেন। আমি আবার বলছি, আমি ফেলুদা হলে আপনাকে তোপসের মতো কনফিডেন্সে নিতে পারিনি। কি আসলে তো দুজন, আমি কি করে জানবো? আমি তো আপনাকে কিছু বলিনি। আমি একেবারে শেষ প্রশ্নে চলে আসছি। এই প্রশ্নের আপনি উত্তর নাও দিতে পারেন। যে মহিলা চিকিৎসককে আমরা হারিয়েছি, তাকে ব্যক্তিগতভাবে চিনতেন? না, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না। সে আমার অনেক জুনিয়র। আমার মেয়ের কাছ থেকে শুনেছি যে তারা ওই সেমিনার হলেই আমার মেয়ে তার 2 দিন আগে ক্লাস করে এসেছে। সে ম্যাডাম হিসেবে বা সিনিয়র দিদি হিসেবে সে চিনতো, আমি চিনতাম না। মুক্তোর মতো হাতের লেখা ছিল বলেও শুনেছি। আমি শুনেছি, আমি তার বাড়িতে গিয়ে যখন কথা বলেছিলাম, আমি তার ছবি দেখেছি, তার 2-1টা লেখা বা এগুলো আমি দেখেছি। আমি আমি তাকে কোনোদিন, আমার দুর্ভাগ্য যে আমি তার জীবিত অবস্থায় তার সামনাসামনি আসার সুযোগ আমার হয়নি। বাবার সঙ্গে যখন গিয়ে কথা বললেন, তখন এক মহিলা চিকিৎসকের পিতা হিসেবে আরেকজন পিতার সঙ্গে কথা বলেছেন, না রাজনীতিবিদ, না চিকিৎসক? বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।
এবং আমার স্ত্রী তো কেঁদেই ফেলেছিল। ঠিক যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, আমরাও সেখানে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এবং আমরা চেয়েছিলাম, বা এখনও চাইছি, এবং তার মা বাবা যেটা বলছে, আমরা আর কিছু চাই না। আমরা চাই আমার মেয়ের মৃত্যুকে নিয়ে রাজনীতি না হোক। আমিও সেটা চাই যে এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে দয়া করে কেউ রাজনীতি করবেন না। এবং আমরা সবাই চাই, ভারতবর্ষের 140 কোটি মানুষ চায়, দ্রুত চিহ্নিত হয়ে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে এই বর্বরচিত কাজ করার আগে আগামী দিনে কেউ 100 বার ভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন, হ্যাঁ বা না, ডক্টর শান্তনু সেনের কথা আগে থেকে শুনলে আজ এই রূপ দেখতে হতো না আরজি করের, হ্যাঁ কি না? ডক্টর শান্তনু সেনের কথা যদি আগে থেকে শোনা হতো তাহলে আজকের এই আরজি করের নারকীয় ঘটনা ঘটতো না, হ্যাঁ কি না? পৃথিবীর সব উত্তর কি হ্যাঁ হ্যাঁ বা নয় হয়? আপনার এই উত্তরটা হয়, কারণ বিস্তারিত উত্তরটা আপনি আমাকে দেবেন না। আপনি আমাকে নিজেকে ফেলুদা ভাবলেও আমায় তোপসে ভাবেন না, দেবেন আপনি, নামগুলো বলবেন। আপনি একবারও বলবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীকে আমি যা যা বলেছিলাম সেগুলো শোনা হলে ডক্টর সন্দীপ ঘোষ ওই পদেই থাকতো না। ডক্টর সন্দীপ ঘোষ ওই পদে না থাকলে তার ইন্টার্ন, হাউস স্টাফ, চিকিৎসকদের এই গোটা মাফিয়া চক্রটাই থাকতো না। তাহলে এই সঞ্জয়ের মতো, সঞ্জয় রায়, তার মতো একজন সিভিক ভলেন্টিয়ার, যার পেছনে অবশ্যই বেশ কিছু পুলিশ কর্তার হাত আছে, সে ঢুকতে পারতো না। আপনি বলবেন এগুলো, এটা আমি বিশ্বাস করতে হবে। আমি আপনার উত্তর দিচ্ছি। আমি লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর মধ্যে একজন ক্ষুদ্র তৃণমূল কর্মী, কিন্তু আমি এটা মনে করি যে ডক্টর সন্দীপ ঘোষের সম্বন্ধে সঠিক চিত্রটা, যাদের কথা মমতা দি আমার নেত্রী বিশ্বাস করে শোনেন বা গুরুত্ব দেন, তারা যদি সঠিক সময়ে সঠিক চিত্রটা দিতেন, তাহলে সত্যি হয়তো আজকে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। অবশ্যই। ডক্টর শান্তনু সেন, তিনি অনেকক্ষণ সময় দিলেন, আমি ধন্যবাদ। আমি চাইবো এই রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে ডক্টর শান্তনু সেন যে নামগুলো বললেন না, সিবিআই যেন সেই নামগুলো মানুষের জনসমক্ষে নিয়ে আসে। এতে কোনো ধরনের সেটিং তত্ত্ব, কোনো ধরনের রাজনীতি মানব না। ডক্টর শান্তনুর মুখ থেকে আমি যে নামগুলো বার করতে পারলাম না, আশা করব সিবিআই সেই নামগুলো বার করবে। আর সিবিআই যদি সেই নামগুলো না বার করতে পারে, বুঝবো সিবিআই একটি নিষ্ফলা এজেন্সি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।